নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের প্রাইম নিউজে। আবারও অশান্ত বাংলাদেশ। পথে বাংলাদেশের পড়ুয়া ও যুব সমাজ। আন্দোলনকারীদের দাবি একটাই, শেখ হাসিনা সরকারের পদত্যাগ। রবিবার থেকে সে দেশে শুরু হলো অসহযোগ আন্দোলন। দেশের বিভিন্ন প্রান্তে শাসক দল আওয়ামী লীগের কর্মী এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালেন আন্দোলনকারীরা। মৃত্যু হয়েছে ৩২ জনের। বন্ধ করা হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। বাংলাদেশে রবিবার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি শুরু হয়েছে। হাসিনা সরকার পতনের দাবি জানিয়ে আন্দোলন করছে ছাত্ররা। এই কর্মসূচিতে এখন পর্যন্ত বাংলাদেশের ফেনীতে ৫ জন, সিরাজগঞ্জে ৪ জন, মুন্সিগঞ্জে ৩ জন, বগুড়ায় ৩ জন, মাগুরায় ৩ জন, ভোলায় ৩ জন, রংপুরে ৩ জন, পাবনায় ২ জন, সিলেটে ২ জন, কুমিল্লায় ১, জয়পুরহাটে ১ জন ও বরিশালে ১ জন সহ ৩২ জন নিহত হয়েছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মারা যাওয়াদের মধ্যে রাজনৈতিক দলের নেতা কর্মী ও শিক্ষার্থী রয়েছেন বলে জানা গেছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে। রাজধানী ঢাকার উত্তরায় রবিবার দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। এতে ২২ জন গুলিবিদ্ধ হয়েছেন। উত্তরা আধুনিক হাসপাতালে ৯ জন ও ক্রিসেন্ট হাসপাতালে গুলিবিদ্ধ ১৩ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে কয়েকশো আহত হওয়ার খবর পাওয়া গেছে। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা সহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পুরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে কারফিউ বলবৎ করা হয়েছে। সারা দেশে সংঘাত সংঘর্ষের ঘটনায় রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ করা হয়েছে। এই সিদ্ধান্ত ঢাকা সহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পুরসভা, শিল্পাঞ্চল, জেলা ও উপজেলা সদরের জন্য কার্যকর হবে। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ মোহাম্মদ শরীফ মাহমুদ এই তথ্য জানিয়েছেন। শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ায় বাংলাদেশে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশের ফলে কোথাও কোথাও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইউটিউব কোনো কিছুই ব্যবহার করা যাবে না। আমাদের ভাইদের প্রাণ গেছে, তারপরে সেটা মেনে নিছে। ভাই, তোমার কথা তুমি ফেরত নাও, আমার ভাইয়ের জীবনগুলো ফেরত দাও। পারবে সরকার দিতে? আমি 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 আসছি। আমার সাথে ইনি কেন, এই বদলে কেন আসবে? এই সরকারের এই অন্যায় প্রতিবাদ করার জন্য আসছে। আমার মায়ে বলছে, বাবা তুই যাইস না, দেশের অবস্থা ভালো না, তুই চুপ থাক। আমি আমার মায়ের কোশ্চেন করছি, মা আমি চুপ থাকলে কি তুমি ভালো থাকবা? আমাদের হাত খালি ভাইয়া, আমরা প্রোটেস্ট করতেছি কারণ আমরা আমাদের এক দফা দাবি চাই। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা আমরা একসাথে একজোট হয়ে। রবিবার গন্ডাছড়া পরিদর্শনে গিয়ে সর্বহারা মানুষের জন্য বড় আর্থিক সহযোগিতার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পাশাপাশি গন্ডাছড়ার উন্নয়নের জন্য একাধিক সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। এর জন্য ব্যয় হবে বহু কোটি টাকা। পাশাপাশি চক্রান্তকারীদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী, যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। কোনোভাবেই চক্রান্ত বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন তিনি। রবিবার গন্ডাছড়ার ধ্বংসলীলা সরেজমিনে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ঘটনা ঘটেছিল গত ১২ জুলাই। সেই ক্ষত শুকোয়নি আজ ২৩ দিনেও। সান্দন পত্রিকা ও সান্দন টিভিতে সম্প্রতি খবরও প্রকাশিত হয়েছিল, মুখ্যমন্ত্রী দেখা চাইছে সর্বহারা মানুষ। অবশেষে শনিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেন গন্ডাছড়া পরিদর্শনে যাওয়ার। তারপরেই শুরু হয় প্রশাসনিক তৎপরতা। শরণার্থীর শিবিরে গিয়ে খোঁজ খবর নিতে শুরু করে প্রশাসনিক আধিকারিকেরা। রাতে জেগেও কাজ করেছেন অনেক প্রশাসনিক কর্মী। বিশেষ করে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে গিয়েও মানুষের খোঁজ খবর নেন প্রশাসনিক কর্মীরা। শুরু হয় পুলিশ প্রশাসনেরও দৌড়ঝাঁপ। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা মহকুমা। থানা ওসি থেকে শুরু করে মহকুমা পুলিশ আধিকারিক এবং জেলা পুলিশ সুপারের ব্যস্ততা ছিল এদিন চূড়ান্ত। তারপর রবিবার তিনি সকালবেলা মুখ্য সচিব JK সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে গন্ডাছড়ার উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত ৩০ কার্ড, নারায়ণপুর বাজার, শরণার্থী শিবির সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন, কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে।
পরে পরমেশ্বর রিয়াং এর পরিবারের সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী। শুরু থেকে শেষ গোটা ঘটনা সম্পর্কে অবগত হন তিনি। পরবর্তী সময় সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী জানান, গত 7 জুলাই আনন্দ মেলাকে কেন্দ্র করে এক দুর্ঘটনা ঘটে। পরমেশ্বর রিয়াং নামে এক যুবক আহত হয়েছিল। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 12 জুলাই মৃত্যু হয় তার। পরবর্তী সময়ে তার মৃতদেহ গন্ডাছড়ায় আনার পর বহু বাড়িঘর আক্রান্ত হয়েছে। সেই ঘটনাগুলো সম্পর্কে অবগত হয়ে 30 কার্ড এলাকায় সিকিউরিটি ক্যাম্প বসানোর চিন্তা ভাবনা নেওয়া হয়েছে। এমআর দাসপাড়া, রামনগর এলাকাগুলিতে নিরাপত্তা আরো বেশি কঠোর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আর্থিক সহযোগিতার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মৃত পরমেশ্বরের পরিবারকে আগে 6 লক্ষাধিক টাকা দেওয়া হয়েছিল সরকারিভাবে। তার পরিবারের জন্য আরো 4 লক্ষাধিক টাকা দেওয়া হবে। গন্ডাছড়া এসে লক্ষ্য করা গেছে 101টি পরিবার পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের পরিবারকে প্রথম পর্যায়ে 95,000 টাকা করে দেওয়া হয়েছে। আরো 2 লক্ষাধিক টাকা সহ সর্বমোট 3 লক্ষাধিক টাকা তাদের সরকারি সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারপর যেসব পরিবার বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য প্রথম পর্যায়ে 50,000 টাকা করে সরকারি সহযোগিতা পেয়েছিল, তাদের জন্য সরকার আরো 1 লক্ষাধিক টাকা আর্থিক সহযোগিতা ঘোষণা করেছে। অপরদিকে 31টি পরিবার প্রথম পর্যায়ে 25,000 টাকা ক্ষতিপূরণ পেয়েছিল। সেসব পরিবারকে আরো 25,000 টাকা করে তাদের সহযোগিতা করা হবে। একই সাথে যেসব পরিবার 20,000 টাকা, 15,000 টাকা, 10,000 টাকা এবং 5,000 টাকা করে প্রথম পর্যায়ে সহযোগিতা পেয়েছেন, সেসব পরিবারকে আরো একই অর্থরাশি আর্থিক সহযোগিতা হিসেবে দেওয়া হবে। সর্বমোট 145 পরিবারকে সরকারিভাবে আর্থিক সহযোগিতা করা হবে। এতে সরকারের পূর্বের আর্থিক সরকারি ঘোষণা থেকেও অতিরিক্ত 2,30,40,000 টাকা বেশি ব্যয় হবে। সর্বমোট 30,45,20,000 টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা পার্মানেন্টলি বসানোর চিন্তা ভাবনা করেছি। আপনারা অলরেডি জানেন যে এখানে সিকিউরিটি ক্যাম্প এখানে অলরেডি এক্সিস্ট করছে এমআর দাসপাড়া এবং রামনগর। তা সত্ত্বেও আমরা আরও 2টো জায়গায় যাতে আরও সিকিউরিটি সেখানে আরও স্ট্রেংথেনিং করা যায় সেই বিষয়ে আমি আজকে এখানে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই। যেখানে রিলিফ এবং অ্যাসিস্ট্যান্স টু এফেক্টেড ফ্যামিলিসের যেখানে প্রশ্ন, যা পরমেশ্বর রিয়াং যিনি মারা গেছেন ওই ফ্যামিলিরকে আমরা এর আগে যে আমরা আর্থিকভাবে সাহায্য করেছিলাম প্রায় 6 লাখের মতো, সেখানে আরও 4 লাখ আরও দেওয়ার কথা আমি ঘোষণা করছি। অর্থাৎ টোটাল 10 লাখ আমরা ওই ফ্যামিলিকে আমরা দিচ্ছি। মানুষ তো আর ফিরে আসবে না, কিন্তু যতটুকু আমাদের তরফ থেকে হেল্প করা যায় আর্থিকভাবে এবং অন্যান্য যেসব সুযোগ সুবিধা আছে সেগুলো নিশ্চয়ই আমরা দেখব এবং দেখছি। তো টোটাল পরমেশ্বর রিয়াংকে আমরা 10 লাখ দিচ্ছি। আগে 6 লাখ দেওয়া হয়েছিল, আরও 4 লাখের আমরা ঘোষণা করছি। এখানে যা আমার কাছে ডাটা আছে প্রায় 101টার মতো যে ফ্যামিলিজগুলো এফেক্টেড হয়েছে, মানে ফুললি ড্যামেজ যাদের হয়েছে, তাদেরকে আমরা এর আগে ওনাদের অ্যাকাউন্টে 95,000 করে দেওয়া হয়েছে দুটো পর্যায়ে। এখন আরও 2 লাখ 5 লাখ করে দেওয়ার ঘোষণা করছি এবং মোট 3 লাখ যাদের ফুললি ড্যামেজ হয়েছে বাড়িঘর তাদেরকে আরও 3 লাখ টোটাল আমরা দেব। সিভিয়ারলি যেসব বাড়িগুলো আক্রান্ত হয়েছে বা যেগুলো ড্যামেজ হয়েছে সেখানে 50,000 আগে দেওয়া হয়েছিল, সেই জায়গার মধ্যে আরও যাতে 1 লাখ দেওয়া হয়, অর্থাৎ 1.5 লাখ টাকা করে দেওয়ার। পাশাপাশি মুখ্যমন্ত্রী গন্ডাছড়ার উন্নয়ন প্রসঙ্গেও এদিন একাধিক বিষয় ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নিউ কনস্ট্রাকশন নারায়ণপুর মার্কেটের জন্য 30টি মার্কেট স্টল করা হবে। এর জন্য সরকারের ব্যয় হবে 1 কোটি টাকা। অপরদিকে সুপার মার্কেটে আরও 1 কোটি টাকা ব্যয় করে সংস্কার করা হবে। স্ট্রিট লাইট, রাস্তার জিম সহ বিভিন্ন উন্নয়নের জন্য 10 কোটি টাকা বরাদ্দ করা হবে। আমবাসা থেকে গন্ডাছড়া রাস্তার জন্য 150 কোটি টাকা ব্যয় করা হবে। জমাতিয়া থেকে ডুম্বুর নগর রাস্তার জন্য 7,50,00,000 টাকা ব্যয় করা হবে। গন্ডাছড়া স্কুলে ফুটবল গ্রাউন্ডের জন্য 6 কোটি টাকা ব্যয় করা হবে। কনস্ট্রাকশন অফ নারায়ণপুর মার্কেট যেটা আছে, এখানে 30টা মার্কেট স্টল হবে, তাতে করে 1 কোটি খরচ আমরা ধার্য করেছি।
মেনটেনেন্স অ্যান্ড আপগ্রেড অফ দশরাম চৌধুরী সুপার মার্কেট, সেখানেও 1 কোটি টাকা খরচ করে সেই মার্কেট আমরা সেখানে মেনটেনেন্স করব, আপগ্রেডেশন আমরা করব। ওভারঅল ডেভেলপমেন্ট অফ গন্ডা-তুইসা মার্কেট এরিয়া লাইক পেভার ব্লক, ইন্টারনাল রোড, স্ট্রিট লাইট, ড্রেনেজ সিস্টেম ইত্যাদি, সেখানে 10 কোটি টাকা আমরা খরচ করব, সেটা আমরা ধার্য করেছি। ডেভেলপমেন্ট অফ গন্ডা-তুইসা আমবাসা রোড লেংথ প্রায় 51 কিলোমিটার রোডটা, তার জন্য 150 করোড় অর্থাৎ 150 করোড় অর্থাৎ 150 করোড় আমরা সেখানে খরচ আমরা করব সেটাকে, এই রোডকে ডেভেলপমেন্ট করার জন্য। নিউ কনস্ট্রাকশন ফর সাব ডিভিশনাল হসপিটাল গন্ডা-তুইসা অ্যান্ড রেট্রোফিটিং অফ এক্সিস্টিং বিল্ডিং, সেখানে আমরা 19 করোড় 20 লাখ সেখানে আমরা খরচ করব। ডেভেলপমেন্ট অফ হাতিমাতা দলপতি রোড, যেখানে লেংথ হচ্ছে প্রায় 9 কিলোমিটার, সেখানে 12 করোড় সেখানে আমরা খরচ করব। ইমপ্রুভমেন্ট অফ রোড ফ্রম রঞ্জিতপাড়া টু বুধজয়পাড়া আন্ডার রৈশাবাড়ি লেংথ, এখানে 5 কিলোমিটারের লেংথ, সেখানে 8 করোড় আমরা খরচ করব। আমবাসা গন্ডা-তুইসা রোড টু জমাতিয়াপাড়া আন্ডার ডম্বুরনগর লেংথ প্রায় 3 কিলোমিটার, সেখানে 7 করোড় 50 লাখ আমরা খরচ করার আমরা ঘোষণা করছি। ডেভেলপমেন্ট অফ সিনথেটিক ফুটবল গ্রাউন্ড অ্যাট গন্ডা-তুইসা ক্লাস 12 স্কুলে, সেখানে 6 করোড়ে সেখানে আমরা বাজেট রেখেছি এবং সেখানে আমরা খরচ করব। ডেভেলপমেন্ট অফ কেজ ফার্মিং, আপনারা জানেন যে ফিশারির নম্বর লেখে, সেখানে 5 করোড় সেখানে আমরা খরচ করার ব্যবস্থা করেছি। সেটিং আপ অফ নিউ 50 বেডেড ইন্টিগ্রেটেড রিহ্যাবিলিটেশন সেন্টার ফর ড্রাগ এডিক্টস এট গন্ডা-তুইসা, সেখানেও 5 কোটি টাকার আমরা ব্যবস্থা রেখেছি। ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ স্কুলস ইন গন্ডা-তুইসা, স্মার্ট ক্লাসরুম ফার্নিচার, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেখানেও 5 কোটি টাকা রাখা হয়েছে। সেটিং আপ অফ সোলার পাওয়ার মাইক্রো কোল্ড স্টোরেজ 15 MTর চেম্বার্স ফর ম্যাঙ্গো পাওয়ার্স অফ ম্যাঙ্গো গ্রোয়ার্স অফ রৈশাবাড়ি, আপনারা এর আগেও দেখেছেন আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে এসেছিলেন, সেখানে আমরা 3 কোটি টাকা আমরা রেখেছি সেখানে। তাছাড়া কোল্ড স্টোরেজ অ্যান্ড কোল্ড চেম্বার বিকেল ফর ট্রান্সপোর্টেশন অফ ফিশ টু আগরতলা অ্যান্ড আদার মার্কেট, সেখানেও 3 কোটি টাকা আমরা সেখানে আমরা রেখেছি। ডেভেলপমেন্ট অফ ইনডোর ব্যাডমিন্টন কোর্ট অ্যাট গন্ডা-তুইসা 2 কোটি টাকা আমরা সেখানে রেখেছি। কনস্ট্রাকশন অফ বিল্ডিং ফর যে ডিলেপিটেড অঙ্গনবাড়ি কেন্দ্রগুলো আছে 10টার মতো, সেটাকেও আমরা যাতে ভালো করে কনস্ট্রাকশন করা যায় 1 করোড় 30 লাখ আমরা সেখানে রেখেছি। সেটিং আপ অফ লাইভ সিসিটিভি কাভারেজ অ্যাট গন্ডা-তুইসা মার্কেট, যাতে করে পুলিশদের পক্ষে সম্ভব হয় কে মানে কোনো জায়গায় কোনো ঘটনা যদি হয় তার যদি সেখানে সেই কাভারেজ পুলিশের জন্য সুবিধা হবে, তার জন্য 10 লাখ আমরা ধার্য রেখেছি। মুখ্যমন্ত্রী বলেন, শান্তি ছাড়া কোনো দেশ বা রাজ্য এগিয়ে যেতে পারে না। সবকা সাথ সবকা বিকাশ, এই মূল মন্ত্রকে পাথেয় করে এই সরকার এগিয়ে যাচ্ছে। শান্তন টিভি। মাতাবাড়িতে পুজো দিয়ে এসে দেখেন সব নিয়ে গেছে চোরেরা। ঘটনা উদয়পুর ফুলকুমারী নবশক্তি ক্লাব সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, উদয়পুর মহকুমায় ফুলকুমারী এলাকার বাসিন্দা নারায়ণ দে পরিবারের লোকজনদের নিয়ে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যান। নারায়ণ দে সে পেশায় বিএসএফ এ কর্মরত। মায়ের মন্দিরে পুজো দিয়ে বাড়িতে এসে দেখেন ঘরের পেছনের দিকে জানালা খোলা, সামনে দরজা বন্ধ অবস্থায় রয়েছে। ঘরের দরজা খুলে দেখতে পায় ঘরের জিনিসপত্র অগোছালো এবং আলমিরা খোলা। নারায়ণদের স্ত্রী জানান নগদ 1 লাখ টাকা সহ প্রচুর স্বর্ণের জিনিস নিয়ে গেছে চোরের দল। রাধাকিশোরপুর থানায় অভিযোগ জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এই ঘটনার সঙ্গে যুক্তদের জালে তোলার জন্য পুলিশ ময়দানে নেমেছে। এরকম বিছনা টিছনা জিনিসপত্র ঢুকিয়ে দেয় এই অবস্থা।
দেখতে এখনো দেখতে আসি জিনিসপত্র তো এটি দেখতে কিচ্ছু নাই স্বর্ণের জিনিস অনেকটি আছে না এটা তো আছে এটা তো আছে। ত্রিস্তর নির্বাচনের প্রাককালে দলীয় কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে তেলিয়ামুড়া দলীয় কর্মসূচিতে যোগ দিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। রবিবার বিকেলে তুইসিন্দ্রা এলাকায় দলীয় নির্বাচনী অফিসে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী সহ কংগ্রেস দলের কর্মী সমর্থকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই সভায় বিধায়ক সুদীপ রায় বর্মন ছাড়া উপস্থিত ছিলেন খোয়াই জেলা কংগ্রেস কমিটির সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য, জেলা কংগ্রেস কমিটির সহ সভাপতি প্রেমাংশু রায়, কংগ্রেস কমিটির রাজ্য সম্পাদক কার্তিক দেবনাথ সহ অন্যান্য কংগ্রেস নেতা কর্মীরা। সুদীপ রায় বর্মন জানান, যারা প্রার্থী হয়েছেন তারা সাহসিকতার পরিচয় দিয়েছেন, মানুষ তাদের পাশে আছে, কিন্তু ভারতীয় জনতা পার্টির সাথে জনগণের সমর্থন নেই বলে জানান তিনি। পার্টির সঙ্গে পরিচিত হওয়া, কথাবার্তা বলা, একটু উৎসাহিত করা, আমরা তাদের পাশে রয়েছি বার্তাটুকু দেওয়ার জন্য। স্যার, পঞ্চায়েত নির্বাচনে জয়ের ব্যাপারে আপনারা কতটুকু আশাবাদী? জয় তো নির্ভর করবে মানুষের ভোটদানের উপর, কিন্তু মানুষ তো ভোটের অধিকাংশ জায়গায় তো ভোটই হচ্ছে না। ৭৫% আসনে তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরা জয়লাভ করেছে। ছাত্রীদের নমিনেশন যেতে দেয়নি, ভয় দেখিয়েছে, মারধর করা হয়েছে, ব্লক ঘেরাও করে রাখা হয়েছে, প্রার্থীরা ইনজিওর, প্রস্তাবকরা ইনজিওর, অনেকে যারা দিয়েছিল তাদেরকে প্রেশার করে অনেকে উইথড্র করে নিয়েছে। একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার লক্ষ্য নিয়ে যা করার তারা করার চেষ্টা করছে। আগরতলা পুর নিগমের আবর্জনা বোঝাই করার গাড়ি দৌড়াতে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। প্রায়ই শহরে ছোটখাটো যান দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। রবিবার দুপুরবেলায় রাজধানীর খেজুর বাগান এলাকায় TR01H1875 নম্বরে আগরতলা পুর নিগমের আবর্জনা বোঝাই গাড়ির ধাক্কা দেয় TR07D0656 নম্বরের একটি মারুতিকে। এই ঘটনায় মারুতি গাড়িতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মারুতি গাড়ি চালকের নাম বিজয় কুমার দাস। তিনি জানান, এদিন ILS হাসপাতালে যাওয়ার সময় পেছন দিক থেকে এএমসির যে গাড়িটি ধাক্কা দিয়েছে। পরবর্তী সময়ে NCC থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ গাড়ি দুটিকে আটক করে মারুতি গাড়ি চালকের কাছ থেকে একটি অভিযোগ গ্রহণ করেছে। তবে শহরের VIP রোডে এই ধরনের দুর্ঘটনা ঘিরে ট্রাফিক পরিষেবা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আমি এদিকে আইতেছি, হ্যাঁ, হওয়ার পরে রেস্টিং মানে লাল লাইটটা ধরে না দেখে আমি আস্তে শো করছি। শো করে আমি ILS-এ যাবো, হ্যাঁ, আয়া অনেক পিছনে আছিল, আয়া ফট করে মারিয়া দিছে আমার। কি গাড়ি আছিল এটা? এটা বালু AMC, এটা বালুর গাড়ি মনে হয়। AMC মানে আবর্জনার গাড়ি না বালুর গাড়ি? না বালুর গাড়ি। আবর্জনা গাড়ি নেই, আবর্জনা গাড়ি। কি মনে হয় মানে দুষ্টা কাল ছিল? দুষ্টা তো অনেক পিছনে যে আছে তার তো দেখা চালাইব। আগামী 8 আগস্ট রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রবিবার ভোট প্রচারে ঝড় তোলেন ফটিকরায় বিধানসভার পশ্চিম রাতাছড়া এলাকায় ইন্ডিয়া জোটের প্রার্থী সহ নেতৃত্ব। এদিন প্রথমে চৌমুহনী বাজার থেকে এমরাপাশা বাজার হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে সেখানে একটি নির্বাচনী সভায় উপস্থিত হন কংগ্রেস দলের 2 বিধায়ক বিজেত সিনহা ও গোপাল রায়। এছাড়া উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা পীযূষ কান্তি বিশ্বাস, ফটিকরায় ব্লক কংগ্রেস সভাপতি সুভাষ দত্ত সহ অন্যান্য নেতৃত্ব। পশ্চিম রাতাছড়া এককালে কংগ্রেসের দুর্ভেদ্য ঘাঁটি। এখানে আমাদের 11 জন প্রার্থী দাঁড়িয়েছেন, তাদের পক্ষে আমরা প্রচারের জন্য এসেছি এবং এখানে সমাবেশও হবে একটা মিছিলে আমরা হেঁটেছি। গোপাল রায়, পীযূষ বিশ্বাস অনেকেই এসছেন। তো আমার বিশ্বাস হয়েছে এখানে মানুষ কংগ্রেসকেই জিতাবে। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রবিবার তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতি দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর আসনের প্রার্থী সুজিত দাসের সমর্থনে এক বাজার সভা করা হয়। পাশাপাশি এক শক্তি কেন্দ্রের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দীপরমা সহ আরো অন্যান্যরা। সভা হয়েছে আগামী 8 তারিখ নির্বাচন উপলক্ষে আমাদের এই কৃষ্ণপুর বিধানসভার মধ্যে আমাদের 10টি পঞ্চায়েত এবং 8টা এই পঞ্চায়েত সমিতি, 2টো জেলা পরিষদ, আমাদের 10টা জিপি আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত করেছি। এটা ইলেকশন হবে না এবং
আমাদের পঞ্চায়েত সমিতি 8টার মধ্যে মাত্র 5টা নির্বাচন হবে, 3টা বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়যুক্ত করেছেন এবং আমাদের জেলা পরিষদ। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।